গুড ইভিনিং এভরিওয়ান। আজকে কি তোমাদেরকে আমার পরিচয়টা দিতে হবে? তোমরা সবাই জেনে গেছো আমি তোমাদের নির্ঝর স্যার। তো 21 টিবিএসসি বোর্ডের ক্লাস 11-এর ইংলিশ পরীক্ষা। সবাই বলছো স্যার সব কিছু হয়ে গেছে, টপিক অ্যানালাইসিস হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, নোট মেকিংও তুমি ক্লাসে করিয়েছ, তারপরেও যেন প্র্যাকটিস করতে গিয়ে কোথাও সমস্যায় পড়ে যাচ্ছি। তো অনেকেরই ডিমান্ড নোট মেকিংয়ের উপর একটা ভিডিও বানানো। তো সেই কারণে আজকে 19 তারিখ হয়ে গেছে, পরশুদিন তোমাদের পরীক্ষা। রাত্রে এখন কটা বাজে দেখো, 11:16, বুঝেছ? এই রাত্রেবেলা আমি ভাইকে বলছি চল না একটা ভিডিও বানাই, চল না একটা ভিডিও বানাই, করতে 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 এখন এসছি ভিডিওটা বানাতে। তো এই ভিডিওটা বানিয়ে কালকে আপলোড করে দিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? তো 20 তারিখ 21 তারিখ পরীক্ষা, তো একদিন আগে ভালো করে ক্লিয়ারলি দেখবে, কোনো কনফিউশন থাকলে আমাকে আবার বলবে, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। হ্যাঁ, পরীক্ষাতে তো ভালো রেজাল্ট করতেই হবে। তো আমি এতটুকু আশা রাখছি অন্যান্য বছরের ন্যায় এই বছর অন্যান্য স্টুডেন্টদের মতো তোমরাও খুব ভালো রেজাল্ট করবে, তোমরাও অনেক অনেক উচ্চ শিখরে জীবনের পৌঁছে যাবে। তো এতটুকু কথা বলেই আজকে বেশি সময় নষ্ট না করে আমি তোমাদের মেইন টপিকে ঢুকে যাচ্ছি। তো আজকের যে মেইন টপিক, সেই মেইন টপিকটা হলো কি নোট মেকিং অ্যান্ড সামারাইজিং। স্পেশালি এটা ক্লাস 11 সিবিএসসি অ্যান্ড টিবিএসসি দোনোটা বোর্ডের মধ্যেই এই কোশ্চেনটা থেকে থাকে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হলো গিয়ে নোট মেকিং জিনিসটা কি? আমরা তো আগে ক্লাস 10-এ পড়িনি স্যার। ক্লাস 10-এ আমরা কি পড়েছিলাম? কম্প্রিহেনশন টেস্ট 20 মার্কসের জন্য আসতো, কতগুলো এমসিকিউজ, ট্রু ফলস কোশ্চেন আনসার দেওয়া থাকতো বা রিঅ্যারেঞ্জও দেওয়া থাকতো, ঠিক আছে? নিয়ারেস্ট মিনিং অ্যান্ড অপোজিট মিনিং দেওয়া থাকতো। ওইগুলো স্যার আমরা ক্লাস 10 অবধি করেছি, কিন্তু ক্লাস 11-এ কম্প্রিহেনশন টেস্টের সাথে ওই 20 মার্কসটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে। 20 মার্কসটাকে ডিভাইড করে কি করে দিয়েছে দেখো, 12 + 8। ওই যে কম্প্রিহেনশন টেন্স ক্লাস 10-এ করেছি ওইটা 12 মার্কসের জন্য আছে, আর 8 মার্কসের জন্য নতুন একটা টপিক শুরু দিয়ে দিয়েছে, সেটা হলো কি নোট মেকিং অ্যান্ড সামারাইজিং। তো নোট মেকিং অ্যাকচুয়ালি জিনিসটা কি, নোট মেকিং কেন আমরা করব? দেখো, সিবিএসসি বোর্ড মানে যে সিলেবাসটা আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়েছে, ওই সিলেবাসটার মধ্যে অনেক, তোমরা সবাই জানো যে প্রচুর চ্যাপ্টার, অনেক রাইটিং স্কিলস, অনেক কম্প্রিহেনশন টেস্ট আমাদেরকে প্র্যাকটিস করতে হয়। তো সেই কারণে নোট মেকিং এমন একটা পার্ট, নোট মেকিংটা যদি আমরা করি তাহলে আমাদের কি হবে, ইন এ শর্ট ফর্ম আমরা সামারিটাকে বের করে নিতে পারবো। মানে অনেক কিছু পড়াটাকে আমরা শর্ট ফর্মে রেডি করে ফেলতে পারবো। তাহলে কি হবে, নোট মেকিংটা শুধু স্কোর করার জন্য নয়, নোট মেকিংটা তোমাদের ভবিষ্যতে চাকরির পরীক্ষাতেও পাশ করার জন্য একটা সুবিধা নিয়ে আসবে। কারণ নোট মেকিং যখন তোমরা প্র্যাকটিস করবে, ইন ফিউচার লিটারেচার নিয়ে বা কম্প্রিহেনশন নিয়ে কোনো ধরনের কনফিউশন তোমাদের থাকবে না। যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে যদি তুমি সামারাইজ একটা আইডিয়া রাখতে পারো কনসেপ্টের উপর, তাহলে দেখবে তোমার নলেজটা অনেক ভাস্ট হয়ে গেছে। সেই কারণে আমাদের নোট মেকিংটা ইন্ট্রোডিউস করা হয়েছে ক্লাস 11-এর সিলেবাসের মধ্যে। এবং আমাদের যে চ্যাপ্টারগুলো আছে ইংলিশের, ওই সমস্ত চ্যাপ্টারগুলো অনেক লেন্দি, 10 পেজেসও আছে। তো 10 পেজেস একটা চ্যাপ্টার, এমন করে প্রায় অনেকগুলো, মাধ্যমিকে তো 29 চ্যাপ্টার্স, 12-এও প্রায় 24 চ্যাপ্টার্স। এতগুলো চ্যাপ্টার, 11-এ 20+ চ্যাপ্টার্স, এতগুলো চ্যাপ্টার, এতগুলো পেজ পড়ে মনে রাখাটা অনেকটাই কষ্ট হয়ে যায় কখনো কখনো। তো আমরা যদি নোট মেকিংয়ের মাধ্যমে ওই চ্যাপ্টারগুলোকেও সামারাইজ করতে পারি, তাহলে দেখবে এটা অনেকটা ইজি হয়ে গেছে। তো চলো ওই সাইডটা একটা পাশে থাক, আর এইটা রাইটিং স্কিলের আন্ডারে পড়ছে। এখন আমি আসছি মেইন টপিক রিলেটেড টু ইউর সিলেবাস, যেটা কম্প্রিহেনশন টেস্ট অ্যান্ড নোট মেকিং রাইটিং স্কিলের আন্ডারে পড়ছে। 20 মার্কসের জন্য থাকছে তোমাদের। 20 মার্কসের মধ্যে 8 মার্কস হলো নোট মেকিং অ্যান্ড সামারাইজিং। নোট মেকিংয়ের ইম্পর্টেন্সটাও তোমাদেরকে বলে দিলাম। তো এখন নোট মেকিং অ্যান্ড সামারাইজিং যে পার্টটা, নোট মেকিংয়ের জন্য রইল তোমাদের 5 মার্ক, আর সামারাইজিংয়ের জন্য রইল, সামারাইজিং মিনস যে প্যাসেজটা দেওয়া থাকবে ওইটার একটা সামারি লিখতে হবে তোমাদেরকে 3 মার্কসের জন্য। 50 to 80 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। তো 50 to 80 ওয়ার্ডস মানে কি, আমরা লেটার রাইটিংয়ের মধ্যেও আমরা জানি 100 to 120 ওয়ার্ডস, বা আর্টিকেল রাইটিং 150 to 200 ওয়ার্ডসের মধ্যে লিখি 10 মার্কসের জন্য। মানে কি, মানে হলো ওই যে নাম্বারটা 50 to 80 ওয়ার্ডস, মানে 50 ওয়ার্ডের নিচেও লিখতে পারবো না, এবং 80 ওয়ার্ডস যেটা আছে 80 ওয়ার্ডসের উপরেও আমরা লিখতে পারবো না। আমরা ওই ওয়ার্ড লিমিটেশন ফরম্যাটের মধ্যেই আমাদেরকে লিখতে হবে, তাহলে আমরা সাফিসিয়েন্ট মার্কস পেয়ে যাব, গুড মার্কস পেয়ে যাব, ফুল মার্কস পেয়ে যাব।
ক্লিয়ার? তো চলো আমি টপিকে ঢুকে যাচ্ছি। তো নোট মেকিং দেখা যায় তোমাদের বুঝে, মানে তোমরা যেন বুঝতে পারো সেই কারণে আমি বোর্ডে লিখে দিয়েছি। তো দেখো নোট মেকিং অ্যান্ড সামারাইজিং 5+3 = 8 মার্কস। তো ফরম্যাটে যদি আমি যাই তাহলে দেখো ফরম্যাট নোট মেকিং অ্যান্ড সামারাইজিং। তো আমি একটু মার্কিং স্কিলটা তোমাদেরকে বলে দিচ্ছি। নোট মেকিংয়ের মধ্যে দেখো প্রথমত আমরা একটা টাইটেল দেবো 1 মার্কসের জন্য, তারপর আমরা দেবো নাম্বার অ্যান্ড ইন্টেন্ডিং, এটার জন্য 1 মার্ক থাকবে। নাম্বার অ্যান্ড ইন্টেন্ডিং ভেরি কেয়ারফুলি দিতে হবে, কারণ নাম্বারিংয়ে কোনো ভুল হতে পারবে না। নাম্বারিংয়ে ভুল হলে তোমার পুরো ফরম্যাটটাতে ভুল হয়ে যাবে, তো তোমরা এটা করতে পারবে না, ঠিক আছে? নাম্বারিং অ্যান্ড ইন্টেন্ডিং ভেরি ইম্পর্টেন্ট পার্ট নোট মেকিংয়ের মধ্যে, এটা মনে রাখবে, এটাতে ভুল করা যাবেই না, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তারপরে কি গ্লসি বা এভ্রিভিয়েশনস আমরা বলে থাকি, এগুলো আমাদেরকে বের করতে হবে। আমরা অনেক শর্ট ফর্ম ইউজ করে থাকি, ওই জিনিসগুলো আমরা নোট মেকিংয়ের মাধ্যমে বের করতে হবে আমাদেরকে। তারপর আমরা নোটসটা লিখবো টোটাল 2 মার্কসের জন্য। তো আমি যদি নোট মেকিংয়ের 5 মার্কসকে ডিভাইড করি কিভাবে পরীক্ষাতে আমি লিখলে ভালো মার্কস পাবো, তাহলে টাইটেলের জন্য 1 মার্কস, টাইটেল ভালোভাবে লিখতে পারলে 1 মার্কস পেয়ে যাবো। নাম্বারিং অ্যান্ড ইন্টেন্ডিং যদি ভালোভাবে লিখতে পারি, নাম্বার অ্যান্ড ইন্টেন্ডিং, তাহলে 1 মার্কস পেয়ে যাবো। তারপর কি গ্লসি যদি আমরা লিখতে পারি 1 মার্কস পেয়ে যাবো। অ্যাটলিস্ট 4টা কি অ্যাব্রিভিয়েশনস লিখতে হবে, মিনিমাম 4টা লিখতে হবে। তারপর নোটসের জন্য 2 মার্কস পেয়ে যাবো। তাহলে পুরোপুরি লিখলে আমাদের 5 মার্কস এখানে হয়ে যায়। তারপরে দেখো সামারাইজিংয়ের জন্য কত মার্কস রইল? 3 মার্কস, মনে রাখবে। তো কন্টেন্ট হলো মেইন। কন্টেন্ট যে টপিকটা, যে প্যাসেজটা তোমার পরীক্ষাতে আসবে, ওইটার মেইন কন্টেন্টটা যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারি তাহলে আমরা 2 মার্কস পেয়ে যাব। নাম্বার 2 এক্সপ্রেশনস 1 মার্ক। এক্সপ্রেশন 1 মার্ক মানে কি বুঝতে পারছো তো? এক্সপ্রেশন বলতে কি আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, আমি দেখতে কেমন, এমনটা কিন্তু নয়। নোট মেকিংয়ের মধ্যে এক্সপ্রেশনস যে কথাটা, সেটা হলো তুমি কতটুকু গ্রামাটিক্যাল অ্যাকুরেট লিখতে পারছো, স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা সেইটা। তো এক্সপ্রেশন খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে। এক্সপ্রেশনে কোনো ভুল হতে পারবে না, মানে গ্রামাটিক্যাল কোনো ভুল হতে পারবে না, স্পেলিং মিস্টেক হতে পারবে না, সেটার জন্য 1 মার্ক। আর কন্টেন্টের জন্য 2 মার্কস, টোটাল সামারির জন্য 3 মার্কস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আবারও ব্যাক করে শুনো, বুঝে যাবে 5+3 কীভাবে এবং ডিভাইডটা কীভাবে হয়েছে। সামারের জন্য 3 মার্কস, নোট মেকিংয়ের জন্য 5 মার্কস, টোটাল 8 মার্কস, মনে রাখবে। তারপরে আমি অ্যানালাইসিসে চলে যাচ্ছি। তো অ্যানালাইসিসের কথা বলতে গেলে প্রথমত আমি বলে দিলাম আমাদেরকে কি লিখতে হবে, একটা টাইটেল লিখতে হবে। টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে টাইটেলটা কি হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তারপর আমি বলে দিচ্ছি, হ্যাঁ তোমাদের ইজি হওয়ার জন্য বলে দিচ্ছি, প্যাসেজটা যে আসবে এটা লেন্থ 200 অ্যাবাভ ওয়ার্ডস থাকবে, এটাতে 250 ওয়ার্ডসের মতো থাকবে বা তার বেশিও থাকতে পারে। তো তুমি কি করবে, ওই প্যাসেজটাকে একটু ভাগ করে নেবে, যতটুকু লেন্থ এসছে এটাকে 4টা মতো ভাগ করে নেবে তোমার মতো করে, প্যারা ওয়াইজ, ঠিক আছে? ওইটা থেকে তুমি দেখবে এবং ওইটা থেকে তুমি পড়ে তোমাকে বের করতে হবে কি একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, কিসের উপরে এটা এসেছে, ঠিক আছে কিনা দেখো। অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল যদি তোমার হয়ে যায় তাহলে তোমার অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা তুমি সুন্দর করে লিখলে। তারপর ওই যে ভাগগুলো করেছো, ওই ভাগগুলোকে তোমাকে কি হতে হবে, প্রথমত প্যারাটাকে তুমি একটা প্যারা চুজ করলে, ওই প্যারা থেকে একটা মেইন পার্ট বের করবে, মানে মেইন টপিক কোনটা হবে, ওই প্যারাটার মধ্যে মোস্ট প্রমিনেন্ট লাইন কোনটা হবে, ওইটাকে বের করতে হবে। তখন ধরো মেইন পয়েন্টস বা মেইন পার্ট বলতে পারো, মেইন পয়েন্টস আমি লিখেছি এইখানে, তাহলে নাম্বার 1-এ তুমি কি দিলে, মেইন পয়েন্টস। কি দিলে, মেইন পয়েন্টস। প্রথমত নোট মেকিংয়ের মধ্যে তুমি পুরো প্যাসেজটাকে পড়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল টাইটেল দিলে, এটার জন্য তুমি 1 মার্কস কিন্তু পেয়ে যাবে, 1 মার্কস কিন্তু পেয়ে গেলে। তারপর তুমি তার আন্ডারে নাম্বার 1 দিয়ে মেইন পয়েন্টস মানে একটা লাইন বের করলে পড়ে, তার আন্ডারে সাব পয়েন্ট এমন করে 3টা লিখবে, দেখো ক্লিয়ার কিনা, মিনিমাম 3টা। তো নাম্বারিং যে বললাম ইন্টেন্ডিং, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। নাম্বারিং দেখো 1 মেইন পয়েন্টস একটা লাইন হবে এখানে, প্যাসেজটা পড়ে অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল হতে হবে। তারপরে ওই লাইনটার আন্ডারে বা ওই প্যারাটার আন্ডারে আরও সাব পয়েন্টস আছে। তো 1.1 একটা সাব পয়েন্ট হলো, 1.2 আরেকটা সাব পয়েন্ট হলো, 1.3 আরেকটা সাব পয়েন্ট হলো। তাহলে একটা মেইন পয়েন্টার আন্ডারে 3টা সাব পয়েন্ট। নাম্বারিংটা দেখো 1, তারপরে 1.1,
তারপর 1.2, তারপরে 1.3। এটা কেয়ারফুললি লিখতে হবে, কিন্তু খুব কেয়ারফুললি। এই জায়গাতে ভুল করা যাবে না, এই জায়গাতে ভুল করলে মার্কস ডিডাক্ট করা হবে। ওকে, তারপরে সেম নাম্বার 2 মেইন পয়েন্ট, সাব পয়েন্ট, সাব পয়েন্ট, সাব পয়েন্ট, মানে 2, 2.1, 2.2, 2.3, তারপরে সেম 3, 3.1, 3.2, 3.3, মানে 3তে মেইন পয়েন্ট, তারপরে সাব পয়েন্ট, সাব পয়েন্ট, সাব পয়েন্ট। নাম্বারিংটা খুব কেয়ারফুললি, খুবই কেয়ারফুললি কিন্তু এটা মনে রাখবে। তারপরে দেখো এইখানে তোমার হয়ে গেল, টাইটেল চলে গেল, তারপরে তোমার পয়েন্টসগুলো অ্যানালাইসিস হয়ে গেল। তারপরে কি টু অ্যাব্রিভিয়েশনস, যেটা বললাম কি গ্লসি, কি টু অ্যাব্রিভিয়েশনস। এই যে তুমি নোটসগুলো লিখলে এটার জন্য 2 মার্কস হয়ে গেল কিন্তু, বুঝা গেছে? তারপর আমি চলে আসলাম কি কি গ্লসি, কি গ্লসির মধ্যে কি টু অ্যাব্রিভিয়েশনস। তো কি টু অ্যাব্রিভিয়েশনস এর মধ্যে তুমি যে কোনো ওয়ার্ডের কিন্তু শর্ট ফর্ম করতে পারবে না, যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয় ওই ওয়ার্ডগুলি তোমাকে পেসেজ থেকে বের করে লিখতে হবে। যে কোনো মন গড়া একটা বানিয়ে দিলে কিন্তু হবে না। এগুলো কি পয়েন্টস অনেকগুলো আছে লিটারেচারের মধ্যে, পড়তে হয়, পড়তে পড়তে তোমরা অনেক নলেজ অর্জন করে ফেলবে। তো দেখো কি টু অ্যাব্রিভিয়েশনসের মধ্যে যেমন INVT মানে ইনভেস্টমেন্ট, আমি এক্সাম্পলের জন্য 4টা লিখে দিয়েছি, কারণ তোমাকে পরীক্ষাতে 4টা মিনিমাম লিখতে হবে, ম্যাক্সিমাম 5টা। তো আমি মিনিমামটাই দিলাম, বুঝেছো? সবাই পড়তে চায় না, কম পড়তে চায়, সেই কারণে মিনিমামটাই দিলাম আর কি। তো যদি মনে করো ম্যাক্সিমাম দেওয়া যায় তোমরা 5টা দিতে পারো, নো প্রবলেম এট অল। ওকে, তো দেখো INVT মানে ইনভেস্টমেন্ট, যেমন IMP মানে ইম্পর্টেন্স, UNDG মানে আন্ডারগোয়িং, UNDS মানে আন্ডারস্ট্যান্ডিং, বুঝেছ? আরেকটা কথা মনে রাখবে, যখন আমরা কি টু অ্যাব্রিভিয়েশনস লিখবো, যখন শর্ট ফর্মটা লিখবো, তখন কিন্তু সবগুলো শর্ট ফর্মের পরে ডট দিতে হবে। আমি ডট দিইনি ভুল করে, পরে 2টাতে এখন দেখো তোমাদের সামনে দিয়ে দিচ্ছি ডট ডট। ক্লিয়ার কিনা দেখো? তাহলে সবগুলোর মানে শর্ট ফর্মগুলোর সবগুলোর পর আমাদেরকে ডট দিতে হবে, তারপর পুরো লাইনটাও লিখে দিতে হবে। এগুলো তোমাকে প্যাসেজ থেকে লিখতে হবে, মন গড়া লিখলে হবে না। প্যাসেজটা কিন্তু অনেক বড় আসবে, পড়ে পড়ে কেয়ারফুলি লিখতে হবে। ক্লিয়ার কিনা দেখো? আমি ফরম্যাটটা শুধু তোমাদের সামনে অ্যানালাইজ করছি, প্যাসেজ কিন্তু অনেক বড় বড় আসবে। জাস্ট ফরম্যাটটা আগে খাতা, তোমাদের প্রথমত কাজ হলো পেন অ্যান্ড পেপার নিয়ে বসো, এটাকে তুলো, শুনো, তারপর প্র্যাকটিস করতে বসো। যে যে বইটা ইউজ করো, অনেকগুলো রেফারেন্স বই আছে, প্যাসেজের অনেক বই আছে, একবারই যে রেফারেন্স বই পড়তে হবে এমন নয়, যে কোনো গ্রামার বই থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, এতে কোনো প্রবলেম হবে না। জাস্ট ফরম্যাটটা খুব কেয়ারফুললি ফলো করতে হবে। এটাই লেটেস্ট ফরম্যাট কিন্তু আমি বলে দিচ্ছি, এই ফরম্যাটের বাইরে তোমরা লিখতে গেলে কিন্তু মার্কস পাবে না। বুঝেছো কিনা আমি বুঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি একটা বারবার বলে দিচ্ছি, এই ফরম্যাটটা লেটেস্ট ফরম্যাট বাই CBSE, এইটাকে তোমাদেরকে ফলো করতেই হবে, আদারওয়াইজ মার্কস তোমাদের কাটা হবে। এই ফরম্যাটটা কিন্তু বারবার বলছি, কেয়ারফুলি মনে রাখবে। মিনিমাম 4টা তোমার কি টু অ্যাব্রিভিয়েশনস লিখতে হবে, আর প্রত্যেকটা শর্ট ফর্মের পর ডট দিতে হবে, এটা মনে রাখবে। তারপরে দেখো আমি চলে আসছি, বা আমরা চলে আসছি কোথায়? ফরম্যাট অফ সামারি। তাহলে নোট মেকিং এর পার্টটা আশা করি তোমরা বুঝে গেছো। না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে আবারও বলে দেবো, কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? তারপর আমরা চলে আসছি কোথায়? ফরম্যাট অফ সামারি, কিভাবে সামারিটা লিখব। তো সামারিতে আমাদের একটা হেডিং দিতে হবে। হেডিংটা আমরা যে টাইটেলটা দিয়েছি ওইটাও দিতে পারি, বা ওইটা রিলেটেড একটু চেঞ্জ করে আমরা আরেকটা টাইটেল বানিয়ে এখানে দিতে পারি, ঠিক আছে? তো একটু চেঞ্জ করে দিলেই সুন্দর হবে জিনিসটা, যেহেতু একবার টাইটেলে দিলাম, সেমটা আবার সামারির টাইটেলে দিয়ে দিলাম, তো কাটবে না। যদি পারো তোমরা পরীক্ষার হলের মধ্যে কারেন্ট নলেজ খাটিয়ে কিছুটা চেঞ্জ করে দিতে, তাহলে চেঞ্জ করে দেবে, আর না পারলে ওইটাই দিয়ে দিও। ওকে, তো একটা হেডিং দেবে, এটার জন্য তোমার 1 মার্কস। আর যে বডি, তোমাকে বডি 50 to 80 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে ফর 3 মার্কস। বডিটা 50 to 80 ওয়ার্ডস মানে 50 ওয়ার্ডের নিচেও লিখতে পারবো না, 80 ওয়ার্ডসের উপরেও লিখতে পারবো না। তো ওই টাইটেলের আন্ডারে আমরা বডিটা লিখবো। এখন বডিটা কিভাবে লিখবো, এটা একদম ইজি। আমরা যখন পড়বো প্যাসেজটা, বিভিন্ন প্রোজ পোয়েট্রি পড়ে সামারি লিখি, এইটা একটা অংশ বুঝে গেলে আরেকটা সব থেকে ইজি প্রসিডিউর হলো গিয়ে তোমাকে, আমরা নোটস যখন তৈরি করি তখন মেইন পয়েন্টস সাব পয়েন্টসগুলো লিখি, ঠিক আছে? তো মেইন পয়েন্টস এন্ড সাব পয়েন্টসগুলো যখন লিখি, এইটাই তো ওয়ান কাইন্ড অফ সামারি।
এই কথাগুলোকে এখানে অ্যানালাইসিস করে দিলেই আমার সামারি হয়ে যায়, বডি হয়ে যায় সামারি। বুঝতে পারছো কিনা দেখো, প্রথমত তোমরা পড়ে নিজের মতো করে সামারিও লিখতে পারো, আদারওয়াইজ তোমরা এই কথাগুলোকে অ্যানালাইসিস করে 50 ওয়ার্ডের একটা সামারি লিখে দিতে পারো। ক্লিয়ার কিনা দেখো, এইটা একটা পার্ট। আরেকটা পার্ট আমি তোমাদেরকে নোট মেকিং এর ক্ষেত্রে বলে দিচ্ছি। আমি যেমন এখানে মেইন পয়েন্টস, সাব পয়েন্ট এমন করে দিয়েছি, কতগুলো পেসিস থাকে, সাব পয়েন্টের আন্ডারেও আরো পয়েন্টস থাকে, ওইগুলোতে আমরা লিখতে পারবো। আমি দেখো এনবিতে লিখে দিয়েছি, ক্যান্ডিডেটস ক্যান ইউজ সাব হেডিংস বা সাব পয়েন্টস। বুঝেছো, আমি এখানে লিখেছি মেইন পয়েন্টের আন্ডারে সাব পয়েন্টস। তারপরটা আমরা লিখতে পারবো মেইন পয়েন্ট, সাব পয়েন্ট, এটার আন্ডারেও যদি কিছু থাকে তাহলে সাব পয়েন্টস আমরা লিখতে পারি। এইটাও কিন্তু একটা প্রসিডিউর, যদি থাকে তোমরা অবশ্যই লিখবে, আর না থাকলে তো লিখবে না। এইটা হলো গেল। তারপরে গেল আমাদের সামারি। আমি এমনিতে লিখে দিলাম হোয়াই নোট মেকিং, কেন আমরা নোট মেকিং করব। নোট মেকিং করবো ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, বুঝার জন্য, এবং কুইক রিভিশনস। নোট মেকিংয়ের মাধ্যমে আমরা কুইক রিভিশন করতে পারি। যেমন করে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট টাস্ক দিয়েছিলাম পুজো ভ্যাকেশনের সময়, কি পয়েন্টস, কি গ্লসি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বানানোর জন্য তোমরা করেছ, ভেরি গুড, আমি খুব এতে খুশি। তাতে কি হয়েছে, তোমাদের সামারিটা একদম ব্রেনের মধ্যে রয়ে গেল না, তো কি কুইক রিভিশন হয়ে গেল। পরীক্ষার সময় কি পয়েন্টসগুলো দেখে গেলেও তোমাদের পরীক্ষা ভালো হয়ে যাবে, কোনো চান্সই নেই কম নাম্বার পাওয়ার। তারপরে দেখো কি হয়েছে, হ্যাঁ আমি আরেকটা লিখে দিয়েছি, প্রেজেন্টেশন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। সব কিছু তুমি জানো, কিন্তু প্রেজেন্ট যদি নোট মেকিংয়ের মধ্যে করতেই না পারো তাহলে কিন্তু তোমাকে মার্কস দেওয়া হবে না। তো প্রেজেন্টেশন সব থেকে বড় কথা হলো এই নাম্বারিংটা, টাইটেলটা, সামারিটা, আর কি ওয়েতে তুমি প্রেজেন্ট করছো, ইম্পর্টেন্ট টপিকগুলো লিখছো কিনা, নাকি উল্টো পাল্টা লিখে দিয়েছো। কিন্তু ইম্পর্টেন্ট টপিকটা কম লিখলেও নাম্বার পেয়ে যাবে। তো এই জন্য প্রেজেন্টেশন একটা বিগ পার্ট, এটা মনে রাখবে কিন্তু। তারপরে দেখো পয়েন্টস টু রিমেম্বার। একটা নোট মেকিং করতে গেলে আমাদের যে পয়েন্টসগুলো মনে রাখা দরকার সেইগুলো হলো এসেনশিয়াল ফ্রেজেস, যে প্যাসেজটা দেওয়া হবে তোমাদের, এইটার এসেনশিয়াল ফ্রেজগুলো তোমাকে লক্ষ্য করতে হবে। তারপর নো ইউজ অফ ভার্বস, প্রিপোজিশনস। আমরা যখন কি পয়েন্টসগুলো লিখব তখন ভার্বস, প্রিপোজিশন ইউজ করব না। তারপর মিনিমাম ওয়ার্ডস, যত কম সংখ্যক ওয়ার্ড লিখতে পারি। নো ফুল সেন্টেন্সেস, কোনো ফুল সেন্টেন্স লিখবো না নোট মেকিং এর মধ্যে, কারণ আমি যে মিনিমাম ওয়ার্ডটা লিখবো এইটা দেখেই যেন সম্পূর্ণ সেন্টেন্সটা আমার মাথায় চলে আসে, এমন করে আমাকে প্রেজেন্ট করতে হবে। এই জন্যই আমি এখানে লিখে দিয়েছিলাম প্রেজেন্টেশন ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। তারপরে রিয়েলি ইম্পর্টেন্ট এক্সাম্পলস, এটার মধ্যে যে ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলোকে লিখতে হবে। তারপরে দেখো আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যেমন অ্যাটলিস্ট 4 অ্যাব্রিভিয়েশনস, এটা আমি বলেছিলাম আগে, অ্যাটলিস্ট 4 অ্যাব্রিভিয়েশনস, অ্যাড এ ফুল স্টপ আফটার অ্যান অ্যাব্রিভিয়েশনস, এইটাও বলে দিয়েছিলাম। প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনের পর আমাদেরকে ফুল স্টপ দিতে হবে। যেমন এখানে আমি দিয়েছিলাম আইএনভিটি, আইএমপি, ইউএনডিজি, ইউএনডিএস, সবগুলোর পরে কিন্তু আমি ফুল স্টপ দিয়েছি। ইউজ কমন অ্যান্ড ইজিলি আইডেন্টিফাইয়েবল অ্যাব্রিভিয়েশনস, এবং হ্যাঁ কমন আইডেন্টিফাইয়েবল অ্যাব্রিভিয়েশনসগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। এইটা হলো নোট মেকিং অ্যান্ড সামারাইজিং এর একটা বেসিক ফরম্যাট। এই ফরম্যাটটাকে ইউজ করে তোমরা পরীক্ষাতে ভালো স্কোর করতে পারো। এই কথা বলে আমি আমার ফরম্যাটটা মানে অ্যানালাইসিসটা এখানেই শেষ করছি। আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে 2019-এ স্যাম্পল পেপার থেকে আমি দেখেছিলাম নোট মেকিং এসেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। তো এইটার মধ্যেও অনেক বড় একটা পেসেজ, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নট এ থ্রেট, এটার টাইটেল দেওয়া হয়েছে। তো আমি এগুলো আমি ক্লাসে করিয়েছি তোমাদেরকে, আর ওই যে ফরম্যাটটা বা অ্যাটাচমেন্ট যদি সম্ভব হয় আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, কারণ এত বড় পেসেজ বোর্ডে লিখে বোঝানোটা একটা টাফ থিং হয়ে যায়। সেই কারণে আমি তোমাদেরকে একটু জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা এসছে এআই দেওয়া। তো এআই কিন্তু একটা কি, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটাও একটা অ্যাব্রিভিয়েশন হিসেবে আমরা পেয়ে যাই। তো এমন করে আমরা যখন পেসেজগুলো পড়বো তখন অ্যাব্রিভিয়েশনস এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং এইটা এআই এর উপর এসছে, মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্স সম্পর্কে এখানে স্যাম্পল পেপার এসছে সিবিএসই 2019-এ 19-20-তে। তো এআই এইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বোঝাচ্ছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্স আছে, আবার নেগেটিভ সাইডসগুলো আছে। এটা পুরো অ্যানালাইসিস প্যাসেজটাতে দেওয়া হয়েছিল। ওই প্যাসেজটা থেকে পড়ে মানে যে টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট মোস্ট হয় সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নট এ থ্রেট। এইটার পর কি এমন করে সাজানো আছে সাব পয়েন্ট
পয়েন্টস বা মেইন পয়েন্টসগুলো পুরোপুরি সামারি টামারি সব কিছু সাজানো আছে। আমি এটা অ্যাটাচমেন্টটা যদি সম্ভব হয় আমি তোমাদের ভিডিওতে তুলে দেবো, বা কোনো অ্যাটাচমেন্টের মাধ্যমে যদি দেওয়া যেতে পারে তাহলে আমি তুলে দেবো। তোমরা অবশ্যই ওই অ্যাটাচমেন্টটা ফলো করে পুরোটা সলভ করবে, তাহলে আশা করছি তোমাদের মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি তারপরেও কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। আর অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সামস। থ্যাংক ইউ অল।